আসসালামু আলাইকুম। জিন যাদেরকে মানুষের মতোই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছিলেন তার ইবাদত করার জন্য। মানুষের মধ্যে যেরকম ভালো মানুষ খারাপ মানুষ রয়েছে, তেমন জিনদের মধ্যেও রয়েছে কিছু জিন এমন যারা সব সময় মানুষের ক্ষতি করতে ব্যস্ত থাকে। এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, তাকে রোজ রাতে জিনে বশ করে নিয়ে যায় গহীন জঙ্গলে, আর তাকে দিয়ে খাওয়ায় পচা গলা সব নারী ভুঁড়ি। তাকে চাইলেও তার ফ্যামিলির কেউ আটকে রাখতে পারে না, কারণ তাকে যখন জিন নিয়ে যায় তখন কোনো এক অজানা শব্দ সবাইকে অজ্ঞান করে দেয়। কিছুদিন আগেও এই গ্রামে আরো একটি মেয়েকে জিন নৃশংসভাবে মেরে ফেলেছে। সময়টা 1972 সাল। কাঞ্চনাবুরি প্রদেশে সভ্যতা থেকে একটু দূরে ছোট্ট একটি গ্রাম, আর সেখানে এক থাই কৃষক পরিবারের সাথে ঘটে যায় ভয়ঙ্কর সত্য চাঞ্চল্যকর ঘটনাটি। হরর সাসপেন্সে ভরা কালো জাদু এবং ভয়ঙ্কর জিনের এই ঘটনাটি আপনাকে ভয় পেতে বাধ্য করবে বন্ধুরা, কারণ এখন কথা হবে অন্য জগতের। তাই সাহসী হলেই ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতেই আমরা এক দম্পতিকে দেখতে পাই, যারা তাদের ফসলের ক্ষেতে পানি দিচ্ছিল, এবং হঠাৎ করেই তারা তাদের মেয়ে নাটের চিৎকার শুনতে পায়। তারা তাড়াহুড়া করে রুমে ঢুকে এবং দেখতে পায় তাদের সন্তান পেটের অসম্ভব ব্যথায় চিৎকার করছে। এটা যদি কোনো সাধারণ পেট ব্যথা হতো তাহলে কোনো কথা ছিল না, কিন্তু ধীরে ধীরে মেয়েটির পেট ফুলতে শুরু করে। তখন গলাটাও ফুলে উঠতে থাকে, আর মেয়েটির মুখ দিয়ে রক্তপাত হতে শুরু করে। অতিরিক্ত রক্তপাতের কারণে মেয়েটি সেখানেই মারা যায়। এরপরেই আমরা একটা বাড়ি দেখতে পাই। এটা হলো একটা বড় পরিবার। এই পরিবারে মা বাবা সহ তাদের 6 জন ছেলে মেয়ে রয়েছে, 3 জন মেয়ে এবং 3 জন ছেলে। নামগুলো মনে রাখবেন বন্ধুরা, তাহলে ঘটনা বুঝতে সুবিধা হবে। মেয়েদের মধ্যে বড় মেয়ের নাম হলো ইয়াট, মেজো মেয়ের নাম হচ্ছে ইয়াম, আর ছোট্ট মেয়ের নাম হচ্ছে হি। আর ছেলেদের মধ্যে সবার বড় হলো ইয়াক, মেজো ছেলের নাম হচ্ছে ইউস, আর ছোট ছেলের নাম ইয়োট। যেহেতু এটা একটা সভ্যতা থেকে দূরে ছোট্ট একটি গ্রাম, তাই এখানে তাদের প্রধান পেশা হচ্ছে কৃষিকাজ। মানে সবাই এখানে কৃষিকাজ করেই নিজেরা উপার্জন করে। আর বলে রাখা ভালো, তাদের বাবা একটু বদমেজাজি মানুষ, সন্তানদের সাথে সবসময় খারাপ আচরণ করে। যাই হোক, একদিন আমরা দেখতে পাই তারা 3 বোন স্কুলে যাচ্ছিল। পথে তারা একটা অনেক বড় বট গাছ দেখতে পায়। গাছের মধ্যে একটা ছোট্ট ঘর ছিল। তারা জানতো এই জায়গাটা খুব একটা ভালো না, তাই তারা এটাকে পাত্তা না দিয়ে স্কুলের দিকে রওনা হয়। স্কুলের মধ্যে যাওয়ার পর আমরা এটা জানতে পারি যে ঘটনার শুরুতে যে মেয়েটা মারা গিয়েছে, সেই মেয়েটাও একসময় এই স্কুলে পড়তো, আর সে মারা যাওয়ার কিছুদিন আগে থেকেই কিছু ভয়ানক ভয়ানক ছবি আঁকতো সে, যা তারা বোনেরা দেখে ভয় পেয়ে যায়। স্কুল ছুটি হয়ে গিয়েছে, এদিকে সূর্য অস্ত যাওয়ার উপক্রম। তারা 3 বোন ফিরছিল সেই ভয়ানক বটগাছটার সামনে দিয়ে, এবং ভয়ে ভয়ে আর চোখে তাকাতেই তারা সেখানে একটা ভয়ানক এন্টিটিকে দেখতে পায়, এবং তারা ভয় পেয়ে যায় আর দৌড়াতে শুরু করে। হঠাৎ করে ভয় দেখাতে সামনে এসে পড়ে তাদের ভাইদের মধ্যে ছোট্ট ভাই ইয়োট, এবং তারা 3 বোনই আরো বেশি ভয় পেয়ে যায়। সেদিন ছিল সেই ছোট্ট গ্রামে একটা মেলা। তারা সপরিবারে সেই মেলাতে উপস্থিত হয়। তারা তখন বোনেরা মিলে নাগরদোলাতে ওঠে। তখন উপর থেকে ইয়াম দেখতে পায় নিচে একটা বিভৎস দেখতে মহিলা তার দিকে হাত বাড়িয়ে অদ্ভুতভাবে হাসছিল। নাগরদোলা থেকে যখন তারা নামে তখন ইয়াম অসুস্থ হয়ে যায়। তাকে হসপিটালে অ্যাডমিট হতে হয়। হসপিটালে ইয়ামকে নিয়ে গিয়েছিল তার ভাই ইউস। আর হসপিটাল থেকে ফেরত আসার সময় তাদের সাথে দেখা হয় তাদের বড় ভাই ইয়াকের। কিন্তু ইয়াকের তো এখানে থাকার কথা না, সে গিয়েছিল সোলজার হতে, মানে আর্মি হতে আর কি। আসলে সে ছুটিতে বাসায় এসেছে। আর তার ভাইদের মধ্যে ইয়াক একটু অন্যরকম, তাই তার বাবার সাথে ইয়াকের কখনো বনিবনা হতো না। সেদিন রাতে সবাই যখন ঘুমাচ্ছিল, হঠাৎ করে ইয়ামের রুমের জানালাটা খুলে যায়। সে উঠে বসে এবং জানালা বন্ধ করে আবার শুয়ে পড়ে। সে ভেবেছিল হয়তো বাতাসে খুলে গিয়েছে, কিন্তু সে ভয় পায় তখনই যখন আবারও জানালাটা খুলে যায়। সে আবারও যায় জানালা বন্ধ করতে, কিন্তু সেখানে কেউ ছিল না। তবে তার পাশে আমরা একটা ভয়ঙ্কর এন্টিটি লক্ষ্য করি। তারপরেই সে অদ্ভুতভাবে রুমের দরজা খুলে বের হয়ে যায়।
দরজা খোলার শব্দ তার বড় বোন ইয়াডের কানে আসায় তার ঘুম ভেঙে যায় এবং সে ইয়ামের পেছনে যায়। সে এসে দেখে তার বোন উল্টো দিকে ফিরে কিছু একটা খাচ্ছে। হঠাৎ করে সেখানে থাকা রেডিওটা বেজে ওঠে। ইয়াড রেডিওটা বন্ধ করে ইয়ামের দিকে ফিরতে যাবে, তখনই সে ভয় পেয়ে যায়, কারণ হঠাৎ করেই ইয়াম তার মুখের সামনে এসে পড়ে আর সে দেখতে পায় ইয়ামের মুখে লেগে রয়েছে তাজা রক্ত, আর তাকে দেখতে স্বাভাবিক লাগছিল না। ইয়াম কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। ইয়াড পাশে গিয়ে জিজ্ঞেস করছিল, ইয়াম তুমি কি খেয়েছো, তোমার মুখে রক্ত কেন? তখনই একটা ফিসফিস শব্দ আসে, যেটা শুনে ইয়াড সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এর পরের দিন আমরা দেখতে পাই তাদের কৃষি ফার্মে যে লোকটি কাজ করত সেই লোকটি এসে বলছে সে আর এখানে কাজ করবে না। কেন কাজ করবে না তা তারা জানতে চাইলে সে কিছুই বলে না। যাবার সময় সে শুধু ইয়াককে বলে তুমি তোমার পরিবারের খেয়াল রেখো, এটা বলে চলে যায়। এদিকে ইয়াম ধীরে ধীরে পুরোটা পরিবর্তন করতে শুরু করে। তাদের বন্ধুদের সাথে সে একদমই ভালো ব্যবহার করত না এবং বানিয়ে বানিয়ে তাদের মার কাছে তাদের দুই বোনকে সে বিষিয়ে বিচার দিত। এতে তার দুই বোন অনেক মনক্ষুণ্ণ হয়ে যায়। ছোট মেয়ে তার বড় বোনকে বলছিল সেদিন নাকি ইয়াম তার দিকে ভয়ানকভাবে তাকিয়েছিল অনেকক্ষণ। এদিকে তারা তিন ভাই মিলে আলোচনা করছিল। ইয়াক বলছিল আমাদের বাড়িতে তো কোনো একটা সমস্যা হয়েছেই। তখন ইউজ বলে ডাক্তার যতই বলুক ইয়াম ঠিক হয়ে গিয়েছে, কিন্তু তার মনে হয় ইয়াম পুরোপুরি ঠিক হয়নি, তার ভেতরে সমস্যা রয়েছে। সেখানে তখন তাদের বোন ইয়াড আসে আর বলে সেদিন রাতে সে কোনো একটা ভয়ঙ্কর ফিসফিসানির শব্দ পায় আর সেই শব্দ শুনে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন ইয়াক চিন্তা করে আজকে সে বাহিরে ঘুমাবে এবং বাড়িতে কি কি হয় তা খেয়াল রাখবে। সেদিন তাদের বাবা মা তাদের থেকে এক জায়গায় বেড়াতে যায় একদিনের জন্য। তার মানে তাদের বাড়িতে তারা 6 ভাই বোন ছাড়া আর কেউ নেই। সেদিন রাতে আমরা দেখতে পাই ইয়াম আবার অদ্ভুতভাবে উঠে বাহিরে চলে যাচ্ছিল আর এটা দেখে ফেলে ইয়াট। তার পেছন পেছন ফলো করতে যাবে ইয়াট, কিন্তু তা হয় না। এক ভয়ঙ্কর ফিসফিসানির আওয়াজ তাকে আবার অজ্ঞান করে দেয়। কিন্তু ইয়াট এখানে একটা বুদ্ধি খাটায়, সেটা হলো সে একেবারেই অজ্ঞান হওয়ার আগে তার হাতে অনেক জোরে কামড় দিয়ে ধরে। এতে তার জ্ঞান ফিরে আসে। সে আবার জ্ঞান ফিরাতে তার ছোট বোনের কাছে যায়। তার ছোট বোনকে সে হেফাজতে রেখে সে বাইরে চলে আসে। সে বাইরে যায় ইয়ামকে খুঁজতে, কিন্তু বাইরে গিয়ে সে শুনতে পায় অনেক গুলাগুলির আওয়াজ। তখন সে দেখতে পায় তার 3 ভাই খুব চিন্তিত এবং ছুটাছুটি করছে আর ইয়াক তার বন্দুক দিয়ে গুলাগুলি করছে। তখন ইয়াড দেখতে পায় জঙ্গলের মধ্যে একটা ভয়ঙ্কর জিন, যেটা মুখ অনেক বড় করে রেখেছিল আর তাদের দিকে ফিরে হাসছিল। তখন সেখানে গুলি করে দেয় ইয়াক, কিন্তু সেটাও সেখান থেকে উধাও হয়ে যায়। তাদের মেজো ভাই ইউস জঙ্গল থেকে কোনোভাবেই ইয়ামকে পেয়ে অজ্ঞান অবস্থায় নিয়ে আসে বাড়িতে। বিছানায় শোয়াতেই ইয়ামের জ্ঞান ফিরে আসে। তখন তারা 3 ভাই বোন বাহিরে চলে আসে। ইয়াক তার ভাইদেরকে জিজ্ঞেস করে কি হয়েছিল বাহিরে। তখন ইয়াক বলে বাহিরে চৌকিতে বসেছিল তারা 3 ভাই। ইয়াক তখন লক্ষ্য করে ইয়াম বাহিরে চলে যাচ্ছে। তখন সে যখন ইয়ামের পিছু নেয় তখন একটা আওয়াজ শুনতে পায় তারা, আর সেই আওয়াজ শুনে অলরেডি তার 2 ভাই অজ্ঞান হয়ে যায়। ইয়াকও অজ্ঞান হয়ে যাচ্ছিল। তখন সেখানে থাকা একটা কুপির আগুনে সে হাত দিয়ে তাকে সজাগ করে ফেলে আর বাহিরে এসে তারা সেই ভয়ঙ্কর মহিলাটাকে দেখতে পায়। তখনই তারা ছুটোছুটি করতে শুরু করে। তখন ইয়াড এসব শুনে বলে এই মহিলাটাকে সে আগেও দেখেছে। তারা যখন স্কুল থেকে ফিরছিল সেই বটগাছের নিচে সেইখানে এই মহিলাটাকে তারা প্রথম দেখতে পেরেছিল। সকালে তারা 3 ভাই বোন কথা বলছিল। ইয়াক বলছিল সে তার বোনের কোনো ক্ষতি হতে দেবে না এবং সে চলে যায় একজন প্যারানর্মাল অ্যাক্টিভেটরের কাছে। ঘরে যখন ইয়াম একা ছিল তখন একটা বিভৎস মহিলা ইয়ামের উপর ঝাঁপিয়ে পড়ে, যাকে আমরা দেখতে পেয়েছিলাম মেলার মধ্যে। যে মহিলাটি ইয়ামের উপরে উঠে ইয়ামের মুখ থেকে একটা দাঁত উপড়ে ফেলে এবং সেটা সে মুখে দিয়ে দেয়। এই সিনটা অনেক ডিস্টার্বিং ছিল বন্ধুরা। ইয়ামের চিৎকার শুনে সেখানে চলে আসে তার মা আর তার বড় বোন, আর তারা সেই মহিলাটাকে সেখান থেকে মারতে মারতে তাড়িয়ে দিচ্ছিল। কিন্তু আজব বিষয় হলো সেই মহিলাটি যাওয়ার সময়ও অবাক করে হাসছিল। আর এদিকে আমরা দেখতে পাই ইয়ামের সম্পূর্ণ বিহেভিয়ারই চেঞ্জ হয়ে গিয়েছে। ইয়াক যখন তাদের বাড়িতে প্যারানর্মাল অ্যাক্টিভেটরকে নিয়ে আসে তার মুখেও তখন ইয়াম থুথু নিক্ষেপ করে। তাতে আমরা বুঝতে পারি ইয়াম আর নিজের মধ্যে নেই, তার ভেতরে অন্য কিছু রয়েছে। তখন সেই প্যারানর্মাল অ্যাক্টিভেটর লোকটি বলে আমি জানি তুমি ইয়াম না, তুমি হলে নোংরা একটা শয়তান। তখন ইয়াম বলে আমি কোনো আত্মা নই, আমি ইয়াম। এটা বলে সে শুয়ে পড়ে। তখন সেই প্যারানর্মাল অ্যাক্টিভেটর তাদেরকে বলে যে মহিলাটি এসেছিল এই বাড়িতে তার নাম মূলত চুয়ে। সেই মহিলাটি মূলত কালো জাদু করত এবং খারাপ একটা মহিলা ছিল। সে যে জায়গাতে যায় সেই জায়গায় কোনো না কোনো সমস্যা হয় এবং জিনের দ্বারা মানুষকে প্রভাবিত করায়। এতে সে এক ধরনের পৈশাচিক আনন্দ পায়। তখন ইয়াক অনেকটা রেগে যায় এবং সেই প্যারানর্মাল অ্যাক্টিভেটরকে নিয়ে সে চলে যায় সেই কালো জাদুর মহিলা
মহিলার ডেরায়। এদিকে আমরা দেখতে পারি সেই মহিলা সেই ঘরে কালো জাদু করছিল, যাকে দেখতে এত বিশ্রী লাগছিল যে মানে আমার তো বমি করার অবস্থা হয়ে গিয়েছিল। সেই কালো জাদু করছিল একটা পাত্রের ভেতরে নারী ভুঁড়ি নিয়ে এবং সেটাতে এসে মূত্র বিসর্জন করছিল। তখন সেখানে ইয়াক আর সেই প্যারানরমাল অ্যাক্টিভেটর চলে যায়, আর সেই মহিলাকে কিছু বলার আগেই তাদের সামনেই সেই মহিলা সেখানেই একটা বাঁশের মধ্যে নিজের মাথা ঢুকিয়ে হাসতে হাসতে সেখানেই মারা যায়। এদিকে ইয়াক এসবের কিছুই বুঝতে পারছিল না। তখন সেই তান্ত্রিকটি তাকে বলে সেই মহিলার ভেতরে যে শয়তানটা ছিল সেটা এখন চলে গিয়েছে ইয়ামের ভেতরে। এটা বোঝা গেছে সেই মহিলাটি ইয়ামের দাঁত খাওয়াতে, কারণ সম্পূর্ণভাবে বশীভূত করার জন্য দাঁতের প্রয়োজন হয়। আর যেহেতু সেই শয়তানটি একটি নতুন বডি পেয়ে গিয়েছে, তাই সেই শয়তান জিনের আর এখন এই মহিলা বডির দরকার ছিল না, তাই সে নিজেকে শেষ করে দিয়েছে। এখন ইয়ামকে ভালোভাবে খেয়াল রাখতে হবে, আর এই ভয়ঙ্কর জিন থেকে আমি তোমাদেরকে মুক্ত করতে পারবো না, তার জন্য আমার উস্তাদকে প্রয়োজন। আমি কালকে আমার উস্তাদকে নিয়ে আসবো। এই বলে সেই প্যারানরমাল অ্যাক্টিভেটর চলে যায়। সেদিন রাতে আবার ইয়াম মধ্যরাতে বাড়ির বাহিরে চলে যাচ্ছিল। সবাই যখন বিষয়টা খেয়াল করে তখন ইয়াম আবার ফিসফিস করে একটি শব্দ জপ করছিল, যে শব্দ শোনার পর সবাই নিস্তেজ হয়ে যায়। কিন্তু ইয়াক তার হাত আগুনের মধ্যে ধরে যাতে সে অজ্ঞান না হয়, কিন্তু শেষ পর্যন্ত আর কোনো কাজ হয় না। কিন্তু এদিকে আমরা দেখতে পাই ইয়াদ বুদ্ধি খাটিয়ে তার হাতের চামড়ায় কামড় দিয়ে রাখে, যার কারণে সে নিস্তেজ হয় না এবং সে তার বাকি ভাইদের কাছে আসে এবং তারা অজ্ঞান হয়েছিল। তখন সেখানে গিয়ে সে সবাইকে জাগানোর চেষ্টা করে, কিন্তু কেউ উঠছিল না। তখন সে গিয়ে ইয়াককে মারতে শুরু করে, আর এতে ইয়াক উঠে যায়। তারা ভাই বোন তখন সবাই বেরিয়ে পড়ে ইয়ামকে খুঁজতে, কিন্তু তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় তাদের বাবা। তারা এত রাতে বাড়ির বাহিরে বের হয়েছে এটা দেখে তাদের বাবা ক্ষেপে যায়। তখন ইয়াক তার বাবাকে অনেক কথা শোনায়, যেমন বলে, তুমি শুধু তোমার কাজটাই দেখেছো সারা জীবন, আমাদের ভালো কিছু দেখোনি, আমাদের ছোট্ট ইয়াম শয়তানের বশে চলে গিয়েছে। এসব কথা শুনে তাদের বাবা আরো রেগে যায়, কিন্তু এসব কথা সে বিশ্বাস করতে বাধ্য হয় তখনই যখন তাদের টিনের চালে বৃষ্টির মতো ঢিল পড়তে শুরু করে। তারা তখন সবাই মিলে ইয়ামকে খুঁজতে বের হয়ে পড়ে। এদিকে গম ক্ষেতের ভেতর থেকে ইয়াককে কেউ একজন ডাক দেয়। সে সেখানে যায়, কিন্তু কাউকে সে দেখতে পায় না, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম ক্ষেতের ভেতর কেউ একজন ছিল। ইয়াক একটু একটু ভয় পাচ্ছিল, তার হাতে বন্দুক ছিল। তখনই তার সামনে কেউ একজন আসে, কিন্তু ইয়াক তাকে গুলি করে দেয় কিছু না ভেবেই। কিন্তু সে পরে বুঝতে পারে এটা অন্য কিছু না, এটা তার মা, যাকে সে গুলি করে দিল। তখন ইয়াকের মা নিচে পড়ে যায়, আর ইয়াক তার মায়ের কাছে ছুটে যায়। অনেক কান্নাকাটি করছিল ইয়াক, কিন্তু এ কি, তার মা মারা যাওয়ার পরও এভাবে হাসছে কেন, এটা দেখে ইয়াক অনেক ভয় পেয়ে যায়। সেখান থেকে সে সরে যায়, আর তার মা সেখানে উঠে দাঁড়ায়, আর তার মার মাথাটা সে ঠিক করে, আর সেটা ইয়াকের দিকে আগাতে থাকে। ইয়াক তখন দৌড়াতে শুরু করে, তখন তার পিছু পিছু তার মাও গুলিতে মটকে যাওয়া গার নিয়ে তার পেছন পেছন দৌড়াতে থাকে, যা দেখতে খুবই ডিস্টার্বিং লাগছিল। তখন ইয়াক আবারও পেছনে ফিরে তার মাকে গুলি করে দেয়, কিন্তু তার মা উধাও হয়ে যায়। সে খুব ভয় পেয়ে যায়। আসলে এতক্ষণ এখানে যে ছিল এটা তার মা ছিল না, সেই ভয়ানক জিন ছিল এটা। তখন ইয়াককে ক্ষেতের ভেতর দেখতে পায় তার মা, তাকে ডাক দেয়। তখন ইয়াক তার মায়ের দিকে আবারও গুলি ধরে এবং গুলি চালাতে যাবে, তখনই সেখানে ইউস আসে আর গুলি উপর দিকে ফুটিয়ে দেয়, আর বলে, তুমি এটা কি করছো, এটা তো আমাদের মা। তখন আসলে ইয়াক ভেবাচেকা খেয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই রুমে ইয়াট আর ছোট্ট বোন হি ছিল, যারা খুব ভয় পাচ্ছিল। রুমের এক ভাঙা অংশ দিয়ে তারা দেখতে পায় তাদের পরিবারের সবাই ঘরে আসছে, কিন্তু তাদের পেছনের দরজা দিয়ে কেউ একজন নক করে। সেই দরজা খুলতে যায় ছোট্ট হি। তখন বাধা দেয় ইয়াট, কারণ এখান থেকে তো কারো আসার কথা না। আর তখনই আমরা দেখতে পাই ঘরের ভাঙা অংশ দিয়ে একটা চামড়া ছাড়া ভয়ানক হাত ভেতরে ঢুকে দরজা খোলার চেষ্টা করছে, যা দেখে তারা দুই বোন অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে। তখনই সেই হাতটা দরজা খুলে ফেলে। এটা দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। তখন আমরা দেখতে পারি সব স্বাভাবিক হয়ে যায়, আর দরজা থেকে আবারও একটা নক করার আওয়াজ আসে। তারা ভয় পাচ্ছিল। ভয়ে ভয়ে দরজা খুলতেই তারা দেখতে পায় সেটা তাদের মা। কোনোভাবে সেদিন তারা রাতটা কাটায়। এর পরের দিন আমরা দেখতে পাই সেখানে প্যারানরমাল অ্যাক্টিভেটর তার উস্তাদ বড় কবিরাজকে নিয়ে এসেছে। সেই কবিরাজ সরাসরি ইয়ামের কাছে যায়
সেই কবিরাজ যখন তার হাতের আঙুল ইয়ামের মাথায় ছোঁয়ায় তখন ইয়াম পাগলের মতো চিৎকার করতে শুরু করে। আরেক পর্যায়ে সে তার মাকে বলে তার অনেক কষ্ট হচ্ছে, তাকে বাঁচাতে। তখন তার মা তাকে গিয়ে জড়িয়ে ধরে আর বলে সেই কবিরাজকে বাহিরে চলে যেতে। আর আমরা দেখতে পাই একটা ভয়ঙ্কর হাসি দিয়েছে ইয়াম। মানে বন্ধুরা, এখানে আমরা বুঝতে পারি ভেতরে থাকা জিনটি কত টেকনিক করে খেলা করছে সবার সাথে, যাতে তাকে ইয়ামের শরীর থেকে না বের হতে হয়। তখন আমরা কবিরাজ আর তাদের ভাইদেরকে দেখি তারা বাড়ির আশেপাশে ঘুরছিল। তখন বাড়ির পাশে কবিরাজ একটা বাঁশঝাড়ের কাছে যায়। কবিরাজ বলে এই বাঁশঝাড়টা কেটে ফেলতে, তাই তারা সবাই মিলে বাঁশঝাড়টা কাটতে শুরু করে। কিন্তু আজব বিষয় হচ্ছে বাঁশঝাড়টা কাটার সময় সেখানে তারা দেখতে পায় কতগুলো পচা নারী ভুঁড়ি, আর যেটা থেকে অনেক বিশ্রী দুর্গন্ধ বের হচ্ছিল। আর বন্ধুরা বলে রাখি, ইয়াম যখন রাতে বের হয়ে যেত তখন তাকে এখানেই পাওয়া যেত। আর কেন পাওয়া যেত তা তো বুঝতেই পারছেন। মানে বন্ধুরা, ইয়াম বা ইয়ামের ভেতরে থাকা সেই শয়তানটি এগুলো খেত। তখন কবিরাজ বলে এগুলোতে আগুন ধরিয়ে দিতে। যখনই এগুলোতে আগুন লাগিয়ে দিতে যাবে তারা, তখনই আমরা দেখতে পাই সেখানে চিৎকার করতে করতে দৌড়ে আসতে থাকে ইয়াম, যেন কেউ তার অমূল্য ধন নিয়ে যাচ্ছে। ইয়ামকে তখন সবাই মিলে আটকে ধরে এবং পচা গলা নারী ভুঁড়িতে আগুন ধরিয়ে দেয়। তখন ইয়াম চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। তখন সেই কবিরাজ বলে তাকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যাও, জ্ঞান ফিরাও যেভাবেই হোক, এবং জ্ঞান ফিরলে বাকি কাজ করতে হবে। বন্ধুরা, ঘটনার অনেক টুইস্ট এবং টার্ন কিন্তু এখনো বাকি রয়েছে, তাই যারা এতক্ষণ কষ্ট করে ঘটনাটি দেখে ফেলেছেন তারা প্লিজ শেষ পর্যন্ত দেখুন এবং তার সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের এই ছোট্ট পরিবারটিকে অনেক অনেক বড় করে দিন। যাই হোক বন্ধুরা, ঘটনায় ফিরি। আমরা তখন দেখতে পাই বাড়িতে ছোট্ট মেয়ে হি, ইয়োড আর তার বাবাকে রেখে কবিরাজ সহ সবাই একটা গাড়িতে করে চলে যাচ্ছিল হসপিটালে। এই গ্রামটা যেহেতু সভ্যতা থেকে অনেকটা দূরে, তাই হসপিটালে যেতে অনেকটা পথ লাগবে। তারা তখন যাচ্ছিল একটা গাড়ি করে। আমরা তখন দেখতে পাই হঠাৎ করেই গাড়িতে থাকা ইয়াম কাঁদতে শুরু করে। কবিরাজ তখন তাকে সামলানোর চেষ্টা করছিল, কিন্তু বন্ধুরা এখানেই আসল খেলা শুরু হয়। সেই ভয়ঙ্কর জিনটি সেখানে সবাইকে হ্যালোসিনেট করতে শুরু করে। যেমন ইয়াক হঠাৎ করে দেখতে পায় সে একাই গাড়ি চালাচ্ছিল, তার সাথে কেউ নেই, কিন্তু সে বুঝতে পারে এটা হয়তো একটা চাল, তাও সে গাড়ি চালাতেই থাকে। এদিকে ইয়ার্ট দেখতে পায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো ইয়াম, আর ইয়াক যত সামনে এগোতে থাকে তার সামনে আসতে থাকে ভয়ানক ভয়ানক সব শয়তান। কিন্তু এই সব কিছুর উপর দিয়েই গাড়ি চালিয়ে দিচ্ছিল ইয়াক, কারণ সে বুঝতে পারছিল এইসব জিনের খেলা। এদিকে আমরা দেখতে পাই ইয়ার্ডের মাথায় হঠাৎ করে টপ টপ করে কিছু একটা পড়ছে। সে যখনই উপরে তাকায় সে অনেক ভয় পেয়ে যায়। সেখানে ছিল একটা ভয়ঙ্কর শয়তান, যার মুখ থেকে টপ টপ করে রক্ত পড়ছিল। সেই শয়তানটি তাদের দিকে এগিয়ে আসে। তখন কবিরাজ বলে সবাই চোখ বন্ধ করতে। সবাই তখন চোখ বন্ধ করে। তখন সেই শয়তান ইয়ার্ডের মুখ থেকে হাত সরাতে চেষ্টা করে। তখন ইয়ার্ড জোরে চিৎকার করতেই সব স্বাভাবিক হয়ে যায়। ইয়াক তখন দেখতে পায় রাস্তার একদম মাঝখানে তার পুরো পরিবার দাঁড়িয়ে রয়েছে। সে বুঝতে পেরেছিল এটা কোনোভাবেই তার পরিবার হতে পারে না, তাই সে সাহস করে সেই সবকিছুর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় আর সবকিছু উধাও হয়ে যায়। এবং এরপর থেকে ইয়াক সবাইকে দেখতে পারছিল। তারা ভাবছিল হয়তো জিনের থেকে এবারের মতো তারা রেহাই পেয়ে গিয়েছে, কিন্তু আমরা দেখতে পাই ইয়ামের ভেতরে থাকা শয়তানটা আবার ফিসফিস করে মন্ত্র পড়া শুরু করছে, আর এতে সবাই সেখানে জ্ঞান হারিয়ে ফেলতে শুরু করে। কিন্তু এখানে অনেক কষ্টে জেগেছিল ইয়াক আর সেই কবিরাজ তখন একটা ওষুধ ইয়ামের মাথায় লাগাতে যাবে, তখনই ইয়াম কবিরাজের আঙ্গুল কামড় দিয়ে ছিঁড়ে ফেলে আর কবিরাজ ব্যথায় চিৎকার করতে শুরু করে। আর ইয়াম তখন ইয়াকের সাথে জোরাজুরি করে গাড়িটা একটা গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে দেয়। গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। ইয়াক অনেক ব্যথা পেয়েছে, কিন্তু তাদের সাথে থাকা কবিরাজটির দেহ থেকে মাথা একদম আলাদা হয়ে গিয়েছে আর নিচে পড়ে রয়েছে ফ্যামিলির বাকি লোকেরা। তখন আমরা দেখতে পারি ইয়াকের গুলি দিয়ে সেই প্যারানর্মাল অ্যাক্টিভেটরকে ইয়াম মেরে ফেলে। তখন ইয়াক কি করবে ভেবে না পেয়ে সেই তান্ত্রিকের একটা ছুরি দেখতে পায়। সেই ছুরিটা নিয়ে সেই ইয়ামের হাতে ঢুকিয়ে দেয়, আর এতে ইয়াম অনেক চিৎকার করতে থাকে আর সে সাথে সাথে বমি করে দেয়। আর বমির মাধ্যমে সেই ভয়ঙ্কর জিন বাহিরে বের হয়ে আসে আর অনেক চিৎকার করতে থাকে। এদিকে ইয়ামকে হসপিটালে নিয়ে যায়। সবাই ভেবেছিল হয়তো বিপদ কেটে গিয়েছে, কিন্তু হঠাৎ করেই ইয়ামের ভয়ঙ্কর পেট ব্যথা শুরু হয়ে যায়। তার পেট ধীরে ধীরে ফুলতে থাকে, সে চিৎকার করতে থাকে। অনেকটা ঘটনার সেই প্রথম মেয়েটার মতোই ইয়ামেরও গলাটা ফুলতে শুরু করে। পরিবারের সবাই সেখানে আসে, কিন্তু কিছুই করার ছিল না, তারা কিছুই করতে পারছিল না। যখন গলা দিয়ে
কিছু একটা বের হতে চাইছিল ইয়ামের, তখনই মুখ দিয়ে অতিরিক্ত রক্তপাতের কারণে ইয়ামের মৃত্যু ঘটে যায়। তার মৃত্যু কেউ সহ্য করতে পারছিল না। ইয়ার তখন কাঁদতে কাঁদতে জানালার পাশে আসে, বাইরে সে চেয়ে দেখতে পায় সেখানে রয়েছে সেই ভয়ঙ্কর জিন। ইয়ামের শেষ কাজ শেষ করার পরে ইয়াক অনেক রাগী হয়ে যায় এবং সে চলে যায় সেই জিন যেখানে থাকে সেই বটগাছে। সেখানে সে একটা কুড়াল নিয়ে গিয়ে সেই জিনের বাড়ি একদম ভেঙে ঘুরিয়ে দেয় আর সেখানে আগুন লাগিয়ে দেয়। আর তার চোখের মাঝে আমরা দেখতে পারি সেই জিনটা আগুনে পুড়ে মারা যাচ্ছে। ঘটনাটি এখানেই শেষ হয়। কিন্তু বন্ধুরা, ঘটনা কি এখানে শেষ হয়েছে নাকি আরো কিছু ঘটবে তা শিওর করে বলা যায় না, কারণ এই জিন জাতি অনেক চালাক এবং চতুর একটা জাতি। বন্ধুরা, জানি আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, প্রশ্ন বাসা বেঁধেছে। বন্ধুরা, কিছু প্রকারের জিন আছে এমন যারা মানুষকে নিজের বশে আনতে পারে এবং তাদের কিছু ক্ষমতাও রয়েছে এমন যে তারা মানুষকে বোকা বানাতে পারে খুব সহজেই। মূলত এই ঘটনাতে আমরা যে জিনের ব্যাপারে জেনেছি সেটি কাফফার জিন। যাই হোক বন্ধুরা, ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর প্লিজ 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 আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আমাদের এই ছোট্ট পরিবারকে অনেক 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 বড় করে দিন, কারণ সামনে ভালো কিছু আসতে যাচ্ছে। আর অবশ্যই আপনাদেরকে নিরাশ করব না, খুব দ্রুতই এমন হরর সাসপেন্সের সব ঘটনা নিয়ে হাজির হব। ভালো থাকুন বন্ধুরা, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।